এবার আমি উপরে উঠেছি, উঠে দেখি কি ও না একটা কিছু খাচ্ছিল, মুখে দেখি রক্ত রক্ত মেখে। ঠিক আছে, আমি ওইটা দেখে না কি বলবো চিল্লে উঠে অজ্ঞান হয়ে যাবে জায়গাটায়। এবারে চিল্লানো শুনে সবাই মিলে দৌড়ে আসে ওই ছাদে এসে সবাই মিলে আমাকে ধরে নিচে নিয়ে আসে, নিচে জল ঠাল দেয় মুখে। বৃহস্পতিবার আর রবিবার সন্ধে 6টা মানে রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময়, যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনার সেই জগৎ যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, রাতের আড্ডায় তোমাদের সকলকে স্বাগত। আমি আছি সৌমেন। আজকে যে গল্পটি বলবো সেটি একটা ভূতুড়ে ঘটনা। এই ঘটনাটি আমাদের জীবনে সত্যি ঘটেছিল। তোমরা এতদিন শুনেছ গলা কাটা ভূত হয়, তারপরে শাড়ি পরে ভূত ঘোরে, এরকম অনেকেই শুনেছ, কিন্তু এটা কোনোদিন শুনেছ ভূতে রক্ত খাচ্ছে? আমি নিজের চোখে এই জিনিসটা দেখেছি। হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এটা আমার জীবনের সত্যি ঘটনা। তো চলো শুরু করা যাক। আমি সদ্য এইচএস পাস করে কলেজে ভর্তি হয়েছি, আর আমার পাড়ার যে বন্ধুগুলো ছিল কেউ এইচএস দিয়েছে আমার মতো, কেউ আবার কলেজে পড়ে। তো আমরা বিকেলে সবাই মিলে ক্রিকেট খেলতাম, আবার কোনোদিন খেলা না হলে তোমার পাবজি খেলতাম। যাও এরকম করে দিনটা কাটছিল। তা সকলে মিলে এরকম আড্ডা মারতে মারতে আমরা তখন সবাই মিলে বললাম যে কী রে পাবজি খেলছি, কোনো একটা কিছু করলে হয় না? তো তখন বন্ধুরা বলছে যে কি করব, আমি তো সাইডে একটা কাজ করছি ছোট, মানে যেগুলো হয় না পার্ট টাইম জব, যেরকম ধরো কাউরে পড়ানো বা কম্পিউটারের দোকান, মানে বাড়িতে যে ওরকম অনলাইনেরও বাড়িতেই কম্পিউটার ছিল, তখন ও সার্ভার ক্যাফের মতো একটা ছোট শুরু করেছিল। ও ট্রেনের টিকিট বুক করতো, তারপর হচ্ছে অনলাইনে গেমে টাকা মারতো, এরকম করেই সবাই একটা কোনো না কোনো কাজের সাথে যুক্ত হয়েছিল। তো তখন বললো দেখ ভাই, আমাদের তো অনেক সময় আছে, এমন কিছু একটা করতে হবে সবাই মিলে যাতে আমাদের গ্রুপটা যাতে না ভাঙে। মানে কদিন পর তো আমরা যদি সবাই কাজে সবাই আলাদা হয়ে যাবো, এমন একটা কিছু করতে হবে গ্রুপে যে সবাই মিলে একসাথে থাকি। তো কেউ বলে তাহলে একটা ছোটো করে বিজনেস করি। বলছে কি বিজনেস করবো, এখানে টাকা কোথায় দেখছিস তুই বিজনেস করবো? তখন বলছে যে একদিন বলছে তাই চল না আমরা যে ফাজলামগুলো মারি এগুলো ইউটিউবে ছাড়ি। ইউটিউবে? আমি তো জানি না ভাই, এগুলো আমি প্রথমবার শুনলাম। আর কি কন্টেন্ট অনেক দেখি, কিন্তু কী করে বানাতে হয় সেটা তো আমি জানতাম না। তো ওরা বললো ঠিক আছে ভাই, আমার বাড়িতে কম্পিউটার আছে, আমি এডিট করে দেবো, তোরা একটা ভালো ক্যামেরা জোগাড় কর। তা তখন আমার একটা বন্ধু, ওর নাম ছিল টুকাই, আর টুকাই নতুন ফোন কিনেছে। তো বললো ভাই আমার ফোনে ক্যামেরা ভালো, তাহলে চল ওই ফোন দিয়ে তাহলে তো আমার ভিডিও করবো। তা বলছে যে ঠিক আছে, কবে কি করবি আর কি কন্টেন্ট বানাবি? তো এরকমভাবে কথাবার্তা চলতে থাকে, কন্টেন্ট বানাবি কি? তখন বলছে যে ফানি কন্টেন্টগুলো চলছে, তা ফানি কন্টেন্টগুলো চল বানাই, শুরু করি। তখন সব বলছে যে হাতে ক্যামেরা নিয়ে ঘোরাবি, তাহলে একটা কেউ স্ট্যান্ড কেন। ওরকম আমার একটা বন্ধু, তখন ওর নাম ছিল সানি, আবার একটা স্ট্যান্ড কিনেছে। বলছে ঠিক আছে, আমি মারধারে বলি। তো ও মারধারে বলে তো মারও ভাল লাগে, ওর মাও একটু কী বলো তো এইসব ফোন আধুনিক কত দিক থেকে একটুখানি বেটার আর কি, মানে এগুলো বললে আমাদের কথা বোঝে আর কি। তো ওরকম ওর মাও ঠিক আছে চল কিনে দিচ্ছি, তারপরে ওই করে স্ট্যান্ডটা কিনেছে। এরকম করে প্রথম দিন তখন বলছে যে একটা ভিডিও একটা টেস্ট করে দেখি কি হয়, আর চ্যানেলের নাম কি দেবো সেটা পরে ভাবা যাবে। এখন আনলাম ঠিক আছে চলো একটা কোনো মতে একটা গিয়ে আমরা ভিডিও করি আমাদের পাড়ার মধ্যেই। তোমার মন্দির ছিল, মন্দিরের ওই সাইডটা একটা ফাঁকা জায়গা ছিল, ওখানে বসে আমরা চল ফানি একটা ক্লিপ করি, যে কোনো একটা তখন একটা কি ভাইরাল যে ট্রেন্ড চলছিল সেই অনুযায়ী একটা ভিডিও করার চেষ্টা করেছি। তা ভিডিওটা এডিট করে বেশ ভালোই দেখতে লাগলো,
মানে ভিডিওটা সবার এক্সপ্রেশন একটু গড়বড় হলেও কিন্তু ভিডিওটা এমনি মোটামুটি খুবই ভালো লাগলো। তো এবারে নতুন করে সবাই মিলে একজোট হলাম যে ভাই ভিডিও তো করলাম কোনো স্ক্রিপ্ট ছাড়া, যা হোক ভালো হয়েছে, এবারে চ্যানেলের নাম কী দেওয়া যায়। তো চ্যানেলের নাম কী দেবো সবাই মিলে একটা নাম ভাবছি। এবারে সবাই একটা টেনশানে পড়ে গেছে যে চ্যানেলের নাম কী হবে। কেউ একজন বলছে যে আরশিনগর। আমি বললাম ভাই আরশিনগর তো ভাই এটা সে গল্পের চ্যানেলের নাম হয়ে গেল। কেউ বলছে যে ভূতের যদি কন্টেন্ট করি তাহলে আমরা তো ভাবছি এটাই, তাহলে আমি কি ভূত.com দেবো। আমি বললাম ভাই দেখ, শুধু ভূত করছিস, ফানিও তো করছিস, ভূতের নাম কি হবে। এবারে এরকম করতে করতে এবারে যে কম্পিউটার ছিল যার বাড়ি, যে দাদাটার নামটা হচ্ছে বুবাইদা, ওই বুবাইদার তখন একটা নাম বলল যে চল তাহলে সব কিছু যেমন থাকবে একটা বং মিডিয়া বলে চালাই, তারপরে পরে ভাবা যাবে। তো বং মিডিয়া নামে একটা চ্যানেল আমরা ক্রিয়েট করেছিলাম। তো তখন ওই দাদারা প্রস্তাব রাখে যে দেখ ভাই, এই চ্যানেলে সব ধরনের কন্টেন্ট আমরা করব, যেমন ভূতেরও হবে, ফানিও হবে, একটা স্টোরি টাইপের। আমাদের তো অত বাজেট নেই, এমনি গ্রাম্য যে ছোটো ছোটো স্টোরিগুলো হয় না, যেমন একটা বৃদ্ধ লোকের কষ্টের কাহিনী, এরকম কোনো একটা সিন আমরা করব। তো রীতিমতো ওরকম একটা বয়স্ক লোকের আমরা সিন করি। এটা হচ্ছে গরিব বাবা আর তার হচ্ছে বকে যাওয়া ছেলে, এ নিয়ে একটা কন্টেন্ট করি। আর ওই কন্টেন্টটাও ভালো হয়েছিল। তার মধ্যেই বললাম না কলেজে পড়া একটা দাদা ছিল, ও কলেজ পাস আউট হয়েছে। পাস আউট হওয়ার পর তোমার ও একটা কাজে জয়েন করেছিল। ও যত সম্ভব ওটা একটা কোম্পানি ছিল, কোম্পানিটার নাম আমি ভুলে গেছি। ও একটা কাজ করতো, এবারে সেই জায়গায় ও একটা বাইকও কিনেছিল। তো ওই দাদাটা ছুটির দিন দেখে এসে আমাদের সাথে সবার সাথে মিট আপ করে বলে যে দেখ ভাই, তোরা তো আগের কন্টেন্ট ছিলাম না, তোরা তো একটা ফানি ভিডিও করলি প্লাস একটা স্টোরি টাইপের ভিডিও করলি, এবারে ভূতের ভিডিও নিয়ে তো কথা হয়েছিল, সেটা করবি কখন আর করবি বা কোথায়। তো তার মধ্যে একটা ভাই বললাম টুকাই, ও বলছে যে আমাদের এখানে তো ভাঙা দালানের আছে, ওখানে কি করা যাবে। তা আমি বলছি ভাই দেখ, ওখানে তো সাপকোপ ভর্তি, ওখানে কি যাওয়াটা ঠিক হবে, কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় একটা ছোটো সিনের জন্য। তা তখন সবাই বলছি তাহলে আর কোথায় আছে ভাই, আমি তো জানি না, এবার দেখ কোথায় করবি সেটা ভেবে দেখ। তো সবাই মিলে ঠিক করলাম যে কোথায় করব, কেউ ভাব, এবারে কেউ ঠিকঠাকভাবে বলতে পারছে না। তখন আমি মাঝখানে বলছি দেখ, আমি একটা আমার মাসির বাড়ি গেছিলাম, তা ওখানে একটা এরকম পরিত্যক্ত বাড়ি দেখেছি। ওটাই তোর হচ্ছে বট গাছ টট গাছ ওরকম উঠে গেছে বাড়িতে, যেমন ভাঙা বাড়ি যেরকম হয় পুরনো তার কালের, ওরকম বাড়ি টাইপের আছে, একটু ভুতুরে টাইপেরও আছে, মানে লোকজন খুব একটা যায় না। তোরা কি ওখানে যাবি? তা বলছে জায়গাটা কোথায়। আমি বললাম ওখানে শিবগলি নামে একটা জায়গা আছে ওইখানটায়। তো বলছে যাওয়াই যায়, কিন্তু যাবো কিসে, ওখানে তো যে গাড়িতে করে যাবি কি বাস টাস চলে। আমি বললাম দেখ বাসে করে গেলে অনেক খরচা হয়ে যাবে, প্লাস তারপরে অনেক বারবার তাহলে দুবার বাস পাল্টাতে হবে, তাহলে কি করবি। তখন ওই দাদাটা বলছে দেখ আমার তো একটা বাইক আছে, দুজন তো যাওয়া যাবে, তাহলে আর দুটো বাইক তাহলে জোগাড় করতে হবে। তো তখন ওর মধ্যে একটা দাদা বললো যে দেখ আমি আমার দাদার বাইকটা নিতে পারি। আর তার একটু ভাই বললো যে দেখ দাদা আমার তো লাইসেন্স নেই, তোর তো আছে, তাহলে তুই এক কাজ কর, আমি আমার বাবার বাইকটা নিচ্ছি, তুই তাহলে চল, তুই আর আমি মিলে। আলাম আচ্ছা ঠিক আছে তাই হোক, তাহলে কবে যাবি। এবারে আমি বলছি যে দেখ কবে কার টাইম হয়। এবারে ওরা বলছে যে আমাদের তো কোনো ব্যাপার না, এবারে তোর তো ডিউটি আছে দাদা, তোর কবে হবে বল। তখন ওই দাদাটা বললো যে দেখ আমার তো পরশু দিন একটা ছুটি আছে, তোদের কি হবে। তো দিনটা ছিল মনে হয় শনিবারই মনে হয়, আমার ঠিক খেয়াল নেই, মনে পড়ছে না, অনেকদিন আগে তো। তখন বললো ঠিক আছে তাহলে ওই দিনকে চ,
যাওয়া যাক তাহলে। তো সবাই মিলে ঠিক করি যে স্ক্রিপ্টও সেরকমভাবে ভাবা হয়ে যায় যে একটা ভুতুরে সিন হবে। তো আমরা রীতিমতো ওই শনিবারে আমরা বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে হাসি মজা হয়, যেটা হয়। চা খেতে দাঁড়াই ওখানে, তারপরে রাস্তায় গেলে কি হয়, ফটোশ্যুট আগেই আরও ক্যামেরা নিয়ে গেছি, রাস্তায় দাঁড়িয়ে ফটোশ্যুট হলো। বললাম ভাই এখানে যদি ফটোশ্যুট করিস তাহলে ওখানে গিয়ে কিন্তু শ্যুটের দেরি হতে পারে, এবং ঘটলই সেটা। তো ওখানে গিয়ে পৌঁছে আমরা স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করছি, কিন্তু তার মধ্যে কিছু ভূতের ঘটনা ঘটে। আমরা ওখানে পৌঁছেই তো আমাদের সাথে ভূতের ঘটনা ঘটে, সেটা তো গল্পেই বলবো। কিন্তু তা পৌঁছানোর আগে, আমি তো অনেক দিন আগে গেছিলাম, তো ওখানে অলিগলি অনেক ছিল, ওই তো ভুলে গেছি। তাই জন্য ওখানে একটা কাকারে জিজ্ঞেস করি যে কাকা, এইখানে শিবগলিটা কোন দিকটা? তখন কাকাটা বলছে শিবগলি কেন? বললাম এমনি কাকা, ওখানে আমরা নতুন ইউটিউব চ্যানেল করেছি, তো একটা ভূতের সিন আমরা শ্যুট করবো আর কি, তাই জন্য। তো কাকা বলছে আর কোনো জায়গা পেলে না? বললাম কেন, কী হয়েছে? জায়গা পেলাম না, ওটা জায়গাটা বেশ ভালো লেগেছে। আমি এখানে ঘুরতে এসে তখন তো দেখেছিলাম বাড়িটা বেশ ভালো, পুরনো বাড়ি আছে, একটু ভূতের সিনটা বেশ ভালো হবে ওখানে। তো কাকা বলছে যাই হোক, না এমনি কিছু না। মানে আপনি বলুন না দাদা, কাকা জায়গাটা কোথায়? তো কাকাটা বললো হ্যাঁ সামনে গিয়ে বাদিকে যেতে হবে। না আচ্ছা ঠিক আছে বলে আমরা এগোই। আমি বলছি কাকা কি সকাল সকাল গাঁজা টাজা খেয়েছিল না কি রে? তুই চ তো, ওইসব ভুতুরে সিন টিন ফালতু জিনিস যত সব, তুই চ। এবার রীতিমতো আমরা ওখানে পৌঁছে আমরা বাড়িটা ঘুরে দেখছিলাম। বেশ পুরনো বাড়ি, দেয়াল সব খসে পড়েছে, মাঝখানে ছাদও ভেঙে গেছে। তো আমরা ঘুরে টুরে দেখছিলাম। তো দাদাটা বললো যে এই দিকটা এই দিকটাতে ভালো শ্যুটটা ভালো হবে। উঠে আমরা সিঁড়ির ওখানে যাব, ওই উপরে ছাদ ভাঙা আছে, ওই যে ঘরটা আছে, ঘরের মধ্যে গিয়ে তোরা ভয়ের আতঙ্কের সিনটা করবি, ওখানে শ্যুটটা বেশ ভালো আসবে, ঠিক আছে? তো এরকমভাবে কথা হচ্ছে। এবারে হট করে না ওরা সবাই পিছিয়ে চলে গেছে। আমি তো একটুখানি কী বলো তো, ভাঙাচোরা ওই পুরনো বাড়িটাই দেখলে না, আমার একটা আবার একটু মনে হয় কি ঘুরে টুরে দেখি মানে কী আছে না আছে, আগে কী ছিল না ছিল। আমি ওরকম একা ওইদিকে ঘুরছি, ওরা কখন বেরিয়ে গেছে আমি কিন্তু জানি না। এবারে ঘুরে দেখতে দেখতে হঠাৎ দেখি একটা ছেলে ওরকম হট করে দেখি ব্যাক সাইড দিয়ে এরকম দৌড় দিল। আমি তখন বলছি কিরে টুকাই, তুই পাগল মতো দৌড়ছিস না এদিক ওদিক, তো যাবি পড়ে যাবি। তখন দেখি ওর সারা দিল না, হট করে সরে গেলো। আমি ওর পিছনে দিকে ঘুরে গিয়ে দেখলাম দেখুন হঠাৎ কেউ নেই। তো আমি আবার ওদিকটা গিয়ে জানলা দিয়ে মুখ বের করছি, তখন দেখি কেউই নেই, কাউকে দেখতে পাচ্ছি না। তখন আমি বললাম কী রে কোথায় তোরা? বলছে বাইরে আছি, এদিকে চলে আয়, ওই একটা দাদাটা বলছে। বললাম ঠিক আছে, তার বেরিয়ে যাই। তখন না অতটা আমি গুরুত্ব দিইনি জিনিসটাকে। তা ওরকম আমরা সিন শ্যুট করি। সিনটা হবে কি, টুকাই ছাদের দিয়ে উঠবে, ওঠার সময় ও একটু মানে হোঁচটকে পড়ার পরে ওরে আর কি কোনো ভূতে ধাক্কা দিচ্ছে, এরকম একটা সিন হবে। তো ওরকম ও সিঁড়ির দিয়ে উঠতে গিয়ে ওরকম পড়াটা নাটক করে, কিন্তু পড়াটা না সাধারণ ছিল না। ওই দাদাটা আর ও শ্যুট করছিল, ও না পরে এসে বলছে কেউ আমার মনে হয় ধাক্কা দিচ্ছে। না তুই ভাই পড়ে যাবি, ঠিক আছে, তাই বলে তুই নাটক করবি এরমভাবে, এত রিয়েলিস্টিক করতে হবে না রে। তো বলছে না রে দাদা সত্যি বলছি, শোন কেউ আমাকে ধাক্কা দিচ্ছে। আর ও না পড়ে গিয়ে সত্যি কেনুটা না ঝিলে ফেলেছে। বলছে আমি এরকম পড়িনি, আমি আলতো করে ধরে পড়তে গেছি, কিন্তু আমি না এবং পড়েছি, আমার খুব কেনুতে লেগেছে, দেখ কেনুটা ছেলে গেছে। আমরা তখন বলছি ঠিক আছে, ওটা হয়তো হোঁচট খেতে গিয়ে পড়ে গেছে, ওটা হতেই পারে, তুই বাদ দে চল। এবারে ওই সিনটা তো হয়ে গেছে। ওই সিনটা দেখে সবাই বলছে বাহ বাহ খুব সুন্দর সিন হয়েছে, চল।
ভিডিও একে রিচ হয়ে যাবে একদিনেই। আমি বললাম যাক ভালো, চ পরের সিনটা করতে হবে। এবার ওরকম আমি বলছি ঠিক আছে যা, আমি ছাদটা ঘুরে দেখে আসছি। আর ছাদটা দেখলাম, আমি বললাম ওখানে ঘুরবি, দেখলাম আরও বাড়িতে দেখলাম যে ভেঙে পড়ে কিনা, এসব আমি দেখছি। আর ওরা ওই বাইরে গিয়ে ক্যামেরাটা ইয়ে করছে, মানে ভিডিও প্লে করে দেখছে যে শ্যুটটা কেমন এসে, পরবর্তী স্ক্রিপ্টের সাথে কীরকমভাবে কীভাবে সেট করছে ক্যামেরা। তো হঠাৎ করেই আমি দেখতে পাই কে যেন ওই সিঁড়ির যে ঘরটা হয় না, ওর ওই সাইডে কে যেন একটা পা দোলাচ্ছে। একটা আমাদের বয়সী ছেলে, খুব একটা বয়স বলবো না, ওর ওরকম 20-22 পর্যন্ত বয়স হবে। আমি বললাম কে ওখানে, ওর ভাই পা দোলাচ্ছিস, আমাদের টিমের কেউ? আমি মুখ দেখিনি। আমি বললাম কি এ ভাই ওরকম করে পা দোলাস না, পড়ে টরে যাবি, এমনিতেই তোর কিছু হলে তোর মা বাবা কোনো কৈফিয়ত দিতে পারবো না, তুই নেমে আয়। কিন্তু এদিকে কোনো কথাবার্তা বললো না। এবারে আমি বলছি তুই যা খুশি কর ভাই, কোনো বিপদ হলে কিন্তু আমরা বলবি না। আমি এরকম বলে চলে এসেছি, নিচে দিয়ে দেখি না, যে 6জন গেছিলাম, সরি 4জন নয়, 6জন গেলাম, 6জনই দেখছি যে নিচে রয়েছে, মানে আমাকে বাদ দিয়ে 5জন নিচে রয়েছে। বললাম তাহলে ছাদে ওটা কে ছিল? তখন ওই বাবাইদা বলছে না তো কেউ তো ছিল না, আমরা তো 5জন এখানেই ছিলাম, ওই পরের ভিডিওটা করবো বলে ক্যামেরা সেট করছিলাম, তুই তো একা উপরে গেলি। বললাম না রে ভাই, উপরে কেউ একটা ছিল। তো বলছে আরে না তুই ভুল দেখেছিস কাউকে হয়তো। আমার না রে ভাই, ওই কামিনীর বসে কেউ পা ঝোলাচ্ছিল। আমি মিথ্যে কথা বলবো তোদের? দেখ ভাই এমনিতে কিন্তু জায়গাটা বেশ সুবিধার লাগছে না, তোরা কিন্তু আমার সাথে ছাবলাস নাকি ওরমভাবে, আর এমনিতে কিন্তু আমি খুব ভয় পাই। তো বলছে ভাই তুই ভয় পাস ঠিক আছে, তোর সাথে কেউ ছ্যাবলাচ্ছে না, সত্যি আমরা 5জন নিচে আছি, তুই একা উপরে গেছিলি। তা না ঠিক আছে বাদ দে, চল পরের সিনটা করি। পরের সিনটা ওরকম আমরা শ্যুট করতে, পরের সিনটা হলো একটা হাত এরকমভাবে বেরিয়ে মুখটা একটুখানি বের করবে, একটা চোখ, ঠিক আছে? তা ওরকমভাবে বের করবে, আর ও ছেলেটা হচ্ছে কী করবে, হচ্ছে ঝুলে এরকমভাবে পড়বে, মানে হাত বেঁকিয়ে, ঠিক আছে? ওরকম সিনটা করছি। ওই শ্যুটটা করতে করতে দাদা শ্যুট করছে, আমি এই সাইডে দাঁড়িয়ে রয়েছি। ওরে বলছি ভাই একটু ভয়ঙ্কর মুখের এক্সপ্রেশন দিবি, এটা ভয় আছিস তুই, মানে ভয় না সরি, মানে তুই ভূত ধরেছে এরকমভাবে একটা এক্সপ্রেশন দিবি। আমরা আর ওই আরেকটা ভাই ছিল, ওরে বললাম ভাই তুই কিন্তু ভয়ের এক্সপ্রেশন দিবি, যে কী হলো ওরকম যে হকচকি যায় ওরকম। তা ওরকম এক্সপ্রেশন দিচ্ছে। আমি না ফট করে যে পিছনের যে ঘরটা ছিল ওই ঘরে দেখি ফট করে কেউ একটা দৌড়ে গেল। দেখলাম যে একটা পাথর নড়ে উঠলো, মানে পাথর বলতে কি ভাঙাচোরা ইয়ের উপরে দৌড়লে যেরকম আওয়াজ হয় না, ওরকম ক্যাচ করে উঠলো। আমি না ঘুরে গিয়ে দেখছি কেউ নেই। ফট করে একটা যে তোমার একটা ছেলে যেরকম দৌড়ে গেলে যেটা হয় না, দৌড়ে গিয়ে দেখা হলো লাফ দিয়ে যে পড়লো, ওরকম একটা ধাপ করে আওয়াজ হলো। এটা সবাই শুনতে পায়। তখন একটা ছেলে বাথরুমে গেছিলো, তা ওরে ও এসছে। আমি বলছি দেখ ভাই ভিডিওর সময় কিন্তু দেখ মজা করিস না, ঠিক আছে? তুই হুট করে দৌড়ে যাচ্ছিস, ভিডিওটা তো নষ্ট হবে, সাউন্ডটা ক্যাচ করেছে। বলছি আমি তো গেলাম ওদিকে মুতে, তোদের ওইখানে ক্যাচ করেছে, আমি করে জানবো, আমি তো এই তো আসলাম মুতে। বলছি কি যে আমি কিন্তু তোর সাথে আড্ডা মারছি না, ওরকম ভদ্রভাবে একটু গরমভাবে বলছে। দেখ ভাই ভিডিওটা করতে দে, যাও এরমভাবে ওই সিনটা আবার রিটেক করার পর এবার যে ছাদের শ্যুটটা হবে, আর ওরা আবার সবাই মিলে বলছে যে ভাই এবার একটুখানি ব্রেক দে, আর তুই ছাদ থেকে ইয়ে করে আয়, ওই যেখানে হবে ওখানটা একটুখানি নোংরা পড়ে আছে, তো একটু পা মা দিয়ে ওই ইয়েগুলো ঠেলে দিয়ে আয়, মানে সরিয়ে দিয়ে আয়। এবার আমি ওরকম ছাদে যাই, ছাদে গেছি, উঠে আমি পরিষ্কার করে নিচে নামছি। তখন আমি ঘুরে দেখি যে টুকায়ের মতো অবিকল দেখতে একজন আমাকে ডাকছে, যে এরকম হাত নাড়িয়ে ডাকছে। আমি বলছি কী রে তুই কি কথা বলতে পারিস না? তখন দেখছি ও কোনো উত্তরই দিল না, ও মুখ ঘুরিয়ে ওদিক গেল। তুই কি পাগল আছিস? কথাটা বল, ভাও খাচ্ছিস কেন এত? ওইটুকুনি ছেলে এরকমভাবে, যেটা আমি ওই সাধারণভাবে ওদের সাথে আড্ডা মারি এরকমভাবে বলছি, ওর বকা উল্টাটা বললাম। তো দেখি ও কোনো কিছু পাত্তা না দিয়ে ও চলে গেল, ওদিকটা গেল। এবারে আমি উপরে উঠে দেখি কি
ও না একটা কিছু খাচ্ছিল, মুখে দেখি রক্ত রক্ত মেখে, ঠিক আছে। আমি ওইটা দেখে না কি বলবো, চিল্লে উঠে অজ্ঞান হয়ে যায় ওই জায়গাটায়। এবারে চিল্লানো শুনে সবাই মিলে দৌড়ে আসে ওই ছাদে এসে সবাই মিলে আমাকে ধরে নিচে নিয়ে আসে, নিচে নিয়ে এসে জল ঠাল দেয় মুখে। এবার আমি বলছি টুকায় রক্ত খাচ্ছে এরকম বলে চিল্লে উঠেছি। এবার সবাই বলছে এই তুই পাগল হয়ে গেছিস নাকি? বলছে না রে ভাই, টুকায় রক্ত খাচ্ছে ওখানে, ভাই চল চল গিয়ে দেখবি। এবারে সবাই মিলে বলছে তুই কি পাগল? টুকাই তো এই তো দাঁড়িয়ে। আর টুকাই তখন আমার বলছে আমি এখানে দাঁড়িয়ে, আমি কোথায় রক্ত খাবো? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই তো কোনো নেশাপান করিস নি, তাহলে আর করিসও না, তাহলে তুই কী করে এরকম ভুলভাল বলছিস? না রে ভাই সিরিয়াসলি, তোরে দেখলাম এরকম করছি। আমি চিল্লাতে আবার ওরকম আমি অজ্ঞান হয়ে গেছি। তো তখন ওরা বলছে ভাই শুটুট বাদ দে, ওরে নিয়ে চল। এবারে আবার জল দিয়ে আমাকে জ্ঞানটা ফিরিয়ে বলছে তুই চল এখান দিয়ে। আমি না তখন থরথর করে আমার বডি কাঁপছে, বুঝলি, ওই সিনটা দেখার পরে। যাই হোক, এবারে ওরা আমাকে ধরে বাইকে করে নিয়ে এসে বেরোই। বলছে তোর মাসি বাড়ি নিয়ে যাবো তোকে? আমি বললাম না, মাসি বাড়ি নিতে হবে না, তুই আমার বাড়ি নিচ্ছে। এরকম করতে করতে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে নিয়ে এসে আমি ধরুন কাঁপছি, আর মা ওরকম দেখে বলছি যে তোর চোখ মুখের এরকম অবস্থা কেন, তুই এরকমভাবে বোকার মতো কাঁপছিস কেন? না বোকার মতো না মা। তারপরে ওর সিনটা এরকম বলি, টুকায় রক্ত খাচ্ছে বলে এরকমভাবে বলে মাকে এরকম সব কিছু ঘটনা ওরাও বলে। তারপর বলার পরে আমার না সেদিনকে মানে বিশাল পরিমাণে জ্বর এসছে। তা ডাক্তার দেখিও না, কোনো মতে কমছে না, 2-3 দিন হয়ে যায় ওরকম জ্বরটা রয়েছে। ওষুধ খাচ্ছি, নামছে আবার বাড়ছে, আর একা থাকতে পারছি না, একা বাথরুমে যেতে পারছি না ওই সিনটা দেখার পরে। খালি ওইটা মাথার মধ্যে ঘুরছে। এবারে তো মা বললো ঠিক আছে, আমাদের ওখানে আমি চেনা পরিচিত আছে, চল। উনি ঝাড়িয়ে দেয়, ঝাড়িয়ে দিলে ওই জলটা খেলে ঠিক হয়ে যাবে। আর আমি তারপরে মা নিয়ে যায় জোর করে, আমি যাব না, মা জোর করে নিয়ে যায়। তা নিয়ে যাওয়ার পরে আমি মোটামুটি ঠিক হয়ে যাই, জ্বর কমে যায়। তাও ভয়টা মোটামুটি কেটেছে। তখন মাসিকে ফোন করি, মাসির বলি যে তোদের ওখানে যে শিবগলি নামে যে জায়গাটা, ওখানে যে একটা ভাঙা বাড়ি আছে, ওই বাড়ির সম্বন্ধে একটু বলবি? তখন মাসি বলছে একটু থতমতকে বলছে কেন, তোর শুনে লাভ কি ওখানে? তোর কিছু শুনতে হবে না। আনলাম না, বল না। বলছে কেন, কি বল। আনলাম ওখানে, তখন আমি বলিনি যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। তখন ওরা বলছি যে ওখানে যাব শ্যুট করতে, আমরা তো ইউটিউব চ্যানেল করছি, তুই তো জানিস, তোরা তো বলেছি। তা বলছে যে না ওখানে আসতে হবে না, তোদের গাড়ি আসতে হবে না ওখানটায়। আমি বলছি কেন আসতে হবে না, কেন বল না, একটু শুনি, তাহলে একটা কন্টেন্ট পাবো আমরা। তো তখন অনেক জোরাজুরির পরে তখন মাসি বলছে যে দেখ ওখানে একটা ঘটনা ঘটেছিল, ওরকম একটা ছেলেদের একটা টিম এসেছিলো তোর ইউটিউব ভিডিওর জন্য ওখানে শ্যুট করতে। তো বহুদিন আগে, ওটা তো অনেক দিন আগে পরিত্যক্ত হয়েছে। ওটা আগে ছিল হচ্ছে ওই সরকারি পরিত্যক্ত কোয়ার্টার। ও না ঠিক করে বললো না, ও তখন বলছে যে ওখানে একটা ঘটনা ঘটেছিল, ওই একটা টিম এসেছিলো, ওরাও ওরকম ভুতুরে সিন ক্রিয়েট করার জন্য, মানে তোদের ইউটিউবে যে চ্যানেল করছিস বা যাই হোক ওর জন্য। তো ওরা সিনটা করতে করতে ওখানে তো ভাঙাচোরা দেয়াল ছিল, ওই সব ভেঙে পড়েছিল, ওর মধ্যেই ও হেঁটে যাচ্ছিল, সিঁড়িতে উঠে যখন ওই ছাদের ওখানটা দেখি ভাঙা আছে, ওখানে যেন পা দেয় না, একটুখানি ভাঙা ছিল, ওইখান দিয়ে পিছলে পড়ে যায় পুরো দোতলা থেকে। পড়ে গিয়ে ও একটা ছেলে ওরকম মুখ সোজা পড়ে, মুখটা পড়ে ওই ভাঙা ঢালাই যে ভাঙা যে কংক্রিটের ইয়েগুলো থাকে ওর মধ্যে পড়ে ও মুখটা মানে ফ্র্যাকচার হয়ে যায়, আর ওই রক্ত বেরিয়ে ওখানে স্পট ডেড হয়ে যায়। তো ওর যে বন্ধুরা ছিল ওরা তো ধরে হসপিটাল নিয়ে গেছিলো, তাও কোনো মতে কিছু হয়নি, ওখানেই ও স্পট হয়ে গেছিলো। তো ওখানে পুলিশ আসে, তদন্ত চলে যে কী করে হয়েছে, কেউ ধাক্কা মেরেছে কিনা। তো পুরো প্রত্যেকটা বন্ধুদের জানে যে কী হয়েছিল না হয়েছিল। তা ওরকম ঘটনা ঘটেছে। তো
বলছে কেন, তুই হট করে জানতে চাইলি? তখন আমার মাও আগে ফোন করেছিল, ও জানে যে আমার সাথে ঘটনাটা ঘটেছিল, তা ও আমাদের শোনার জন্য ওরমভাবে আর কি বলেছে যে আমি তো শুনলাম তোর মা তো বললো তোর নাকি এরকম হয়েছে। আনলাম হ্যাঁ, এই জন্য তোরে ফোন করেছি, যে আমি ওরকম দেখেছি একটা ছেলে, দেখি কি একটা কিছু রক্ত মুখে পুরো টুকায়ের মতো রূপ নিয়ে এসেছিলো। আমি বলছি এরকম হয়? বলছে হতেই পারে, তুই তো দেখেছিস, নিজের চোখে তো দেখেছিস। কারণ বললাম হ্যাঁ রে, আমি খুব ভয় পেয়েছিলাম, এর জন্যই জানার জন্য তোকে আর কি ফোন করলাম। তো এরকম কথাবার্তা বলার পরে বলছে যে আর কোনো সময় এসব যাবি না, আগে যে কোনো জায়গায় যাবি তার আগে জেনে নিবি লোকজনের কাছ থেকে ওখানে কিছু আছে কি না, নইলে কোনো দেখ তোর একটা সমস্যা হচ্ছে, ও তোর সাথে খারাপ কিছু করতে পারতো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিকই। তো ওই ঘটনাটি ঘটার পরে তো মা বলেছে যে তোদের আর ইউটিউব টিউটিউব করতে হবে না, মাসিও তারপর বারণ করলো। তো বন্ধু ধারায় আসলাম, ওদেরও বললাম, বলছে আর কোনো দরকার নেই, সবাই যে যার মতো বাদ দে, ফানি কন্টেন্টগুলো পরে ভাবছি, আগে এই জিনিসটা যে ঘটে গেল এটা নিয়ে আর ভূতে টুতের সিন বাদ দে। তা চ্যানেলটা আমরা ওখানেই স্টপ করে দিই, আর কেউ কন্টিনিউ করে না, ওই চ্যানেলটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর কি করব, সবাই এখন যে যার কাজের মতো ব্যস্ত হয়ে গেছি, কেউ এখন কলেজ পড়ছে, কেউ কোনো কাজে কোম্পানিতে ঢুকেছে, আর কেউ সরকারি পরীক্ষার জন্য এই সরকারি চাকরির জন্য খাটাখাটি করছে, এরকম করে চলছে। তো ওই চ্যানেলটা আর আমরা আর কি বলবো, খুবই খারাপ লাগছে, চ্যানেলটা তৈরি করে বন্ধ করে দিলাম, মানে হলো না। এই যে একটা খারাপ লাগাটা, ওটা সবার মনে থাকলো। কেউ যে মাইক্রোফোন কিনেছিল সে তো পড়েই রইলো, তারপরে কেউ স্ট্যান্ড কিনেছিল সেটাও পড়ে রইলো। এই জিনিসগুলো যখনই আলোচনা হয় গল্পের মধ্যে, তখনই খুবই খারাপ লাগে যে একটা কিছু ক্রিয়েট আমরা করতে গেছিলাম কিন্তু সেটা সাকসেস হলো না। তো ওই খারাপ লাগাটা এখনো থাকে মাঝে মধ্যে, যখন চায়ের আড্ডায় গল্প হয় তখন কি বলবো, ওই ঘটনা উঠলে একটু সেই দিনটার কথা মনে পড়ে, যে ওই জিনিসটা যদি না হতো আমাদের সাথে, তাহলে হয়তো চ্যানেলটা এখনও কোনো জায়গায় যেত। আর্নিং না পেলেও আমরা একটা ক্রিয়েট করছি, এই জিনিসটা আমাদের মধ্যে থাকতো। তো যাই হোক, হলো না, আর কিছু বলার নেই, যেটা নিয়ম সেটা তো মানতে হবে, সমাজ যা নিয়ম। যাই হোক, আজকের গল্পটি আমার এই পর্যন্তই ছিল। তোমার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য শুভরাত্রি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে।